জন্য একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হচ্ছে। এই ধরনের শহরগুলো যদি আমাদের সাথে সিটি টু সিটি রিলেশনশিপ ডেভেলপ করে, তাহলে এদের প্রচুর ইনভেস্টমেন্ট চট্টগ্রামে আসবে এবং প্রচুর এমপ্লয়মেন্টের সৃষ্টি হবে এবং চট্টগ্রাম আরও বেশি সুন্দর হবে। ঠিক একইভাবে আমি টরন্টো সিটির সাথে একটা চুক্তি করার জন্য অলিভিয়া চৌয়ের সাথে আমার একটা মিটিং হয়েছে এবং ডলি বেগমকে উনি এই জন্য দায়িত্ব দিয়েছেন। যেহেতু আপনারা জানেন যে কানাডাতে 3টি দল, এখন যে দলটি পাওয়ারে আছে, যেটা আপনারা জানেন আগে যে প্রধানমন্ত্রী ছিল জাস্টিন ট্রুডো, তা ওনার দল, যদি উনি এখন নাই, ওনার নিযুক্ত একজন প্রধানমন্ত্রী আছেন। তো ওইখানে ওনার পার্টি হচ্ছে লিবারেল পার্টি, যেটা এখন ফেডারেল হিসাবে আছে, আর বিরোধী দল হিসাবে আছে কনজারভেটিভ পার্টি। আর একটি পার্টি আছে, সেটা হচ্ছে এনডিপি, এবং অলিভিয়া চৌ যেটাকে প্রতিনিধিত্ব করছে সেটা হচ্ছে এনডিপি, এবং ডলি বেগম যে এমপিপি হিসাবে আছে উনিও এনডিপি হিসাবে আছে, এনডিপি। তো এর ওনারা দুজনের সাথে, যেহেতু আমি বাংলাদেশি, ওই হিসাবে ডলি বেগম অত্যন্ত হৃদ্যিকভাবে আমাদের সাথে চট্টগ্রাম সিটির, যেহেতু আমাদের একটা, দেখবেন যে আমাদের এখানে একটা পোর্ট আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের পোর্ট থাকার কারণে অনেকে কিন্তু এটার জন্য ইন্টারেস্টেড হয়, কারণ পোর্ট হচ্ছে আমাদের আসলে একটা গেটওয়েজ, নট অনলি সাউথ এশিয়া, আমরা মনে করছি বিশ্বের এই বাণিজ্য উন্মোচিত করার জন্য পোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা আমাদের আছে। এবং সেটার কারণে গিয়ে আমাদের একটা কমার্শিয়াল ট্রেড ব্যাপারে আমি আলাপ আলোচনা করেছি। আমি এরপরে চেম্বার অফ কমার্সের সাথে আমি একটা বৈঠক করব। এটা কে? তো যাই হোক, এই আমাদের এই যে ট্রেড বিজনেসের মধ্যে আমাদের দেশ থেকে এখন যাচ্ছে, কী কী যাচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন না, অনেক কিছুই যায়। যেমন আমাদের এই যে গার্মেন্টস, অ্যাপারেলস, টেক্সটাইলস প্রচুর পরিমাণে কিন্তু এক্সপোর্ট হচ্ছে কানাডাতে। এবং আমাদের ফ্রোজেন ফুডস যেগুলো আছে, ফ্রোজেন ফুডসও কিন্তু সেখানে যাচ্ছে। তো যে জিনিসটা আমি বলেছি যে লেদার গুডস, আমাদের লেদার গুডসের ব্যাপারে ওনাদেরকে আমি বলেছি, যেহেতু আমি সাম্প্রতিক ঈদুল আজহার সময় দেখেছি অত্যন্ত অমানবিক একটা দৃশ্য আমি দেখেছি, যে চামড়াগুলো ফেলে মানুষ চলে গেছে তারা ন্যায্য মূল্য না পেয়ে। এটা আমার আসলে খুব খারাপ লেগেছে। এটা দেখে আমি মনে করি যে তাদের অবশ্যই অধিকার আছে ন্যায্য দাম পাওয়ার, কারণ তারা অত্যন্ত তৃণমূল পর্যায় থেকে এগুলো কালেকশন করে, তাদের যদি ন্যায্যতাই না পায় তাহলে এই বিজনেসটা, এই সম্পদটা ধ্বংস হয়ে যাবে। তো সেটার উপর আমি জোর দিয়েছিলাম, এবং সেই প্রেক্ষিতে আমি ফেডারেলের যে এখানকার সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এমপিপি নাথানিয়াল স্মিথ, ওনার সাথে আমি দেখা করেছি। ওনার সাথেও আমার প্রায় 1 ঘন্টার অধিক বৈঠক হয়েছে, এবং উনি সেটা বলেছে বাংলাদেশ থেকে শুধুমাত্র লেদার নয়, এবং সেই জায়গায় নার্সিং ইনস্টিটিউশন যদি আমরা রিকগনাইজ করতে পারি কানাডা থেকে, প্রচুর পরিমাণে নার্স আমরা সেখানে পাঠাতে পারবো, এবং প্রচুর হেলথ কেয়ার স্পেশালিস্ট লাগবে না, হেলথ কেয়ার যারা করে, ধরেন একজন এখানে অনেক জেরিয়াট্রিক লোক আছে, অনেক বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে টেক কেয়ার করার জন্য কিন্তু কোনো মানুষ নেই। এদের কিন্তু প্রচুর পরিমাণে জায়গা আছে, এবং এদের প্রচুর সম্পদশালী এবং লোকও আছে টাকা দেওয়ার মতো, কিন্তু টেক কেয়ার করার মতো লোক নেই। কাজে আমরা যদি নার্সিং কেয়ারের পাশাপাশি, নার্স পাঠানোর পাশাপাশি টেক কেয়ার করার মতো এই ধরনের একটা গ্রুপকে আমরা পাঠাতে পারি, তারাও বলছে সেটা তারা, এবং তারা এটা বলছে যে মানে আমি যেভাবে তাদের সাথে আলাপ করছি, এর আগে সরকারের এই ধরনের উচ্চ পর্যায়ের কোনো মন্ত্রী কিংবা কেউ এসে এই ধরনের তাদের সাথে আলাপ করেনি। তা আমি এটা অনতিবিলম্বে আমাদের কমার্স মিনিস্ট্রিতে কথা বলবো, ওইখানকার যে উপদেষ্টা আছেন, বাণিজ্য বিষয়ক উপদেষ্টা, তাদের সাথে আমি বসে, এবং হেলথ মিনিস্ট্রির সাথে আমি বসবো, যাতে করে এটা G2G পর্যায়ে যদি হতে পারে, তাহলে বাংলাদেশের রেমিটেন্স আরও বেশি বৃদ্ধি, কারণ প্রচুর পরিমাণে নার্সেস এখন কিন্তু শ্রীলঙ্কা থেকে যাচ্ছে, ভিয়েতনাম থেকে যাচ্ছে, ইভেন ইন্ডিয়া থেকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের এটা একটা বিশাল ক্ষেত্র আছে আমি মনে করি, যেটা নিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ তাদের সাথে কথা হয়েছে। শুধু উনি নয়, ওইখানে পাকিস্তানি বংশোদ্ভূত আরেকজন এমপিপি আছে সালমা জাহিদ, তার সাথেও আমার বৈঠক হয়েছে, এবং মার্গারেট এমপিপি, ওনার সাথেও কথা হয়েছে, মিসেস মার্গারেট। আরেকজন ব্রাড, উনিও অনেক ইনফ্লুয়েন্সিয়াল এমপিপি ওইখানকার, এবং কাউন্সিলর, এবং নেক্সট সে মেয়র ইলেকশন করবে টরন্টো সিটিতে, ওনার সাথেও দীর্ঘক্ষণ আমার বৈঠক হয়েছে। তো ওভারঅল, এবং সেখানকার সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে ব্যক্তিটির সাথে কথা হয়েছে,
ওই ফেডারেলের এক্স ডিফেন্স মিনিস্টার, উনি পুলিশ বিভাগের প্রধান ছিলেন, বিল ব্লেয়ার, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি। ওই ব্লেয়ারের সাথে আমার প্রায় 2 ঘন্টা বৈঠক হয়েছে এবং উনি বলেছে যে বাংলাদেশের পুলিশ এবং তাদের পুলিশ সম্বন্ধে যে পার্থক্য, কানাডার পুলিশ তারা হচ্ছে জনবান্ধব, জনগণের যে কোনো ব্যাপারে তারা সাহায্য করছে এবং তাদেরকে যে কোনো ব্যাপারে তারা লজিস্টিক সাপোর্ট তারা দেয়। তো এই ব্যাপারে আমাদের গত 16 বছরের পুলিশের কি অবস্থা আমরা সেটা দেখেছি, আপনারা সবাই দেখেছেন কিভাবে পুলিশ নিজেই মামলা করেছে রাজনৈতিক মামলার বাদী হয়ে। যেখানে রাজনৈতিক মামলার বাদী হওয়ার কথা ছিল আওয়ামী লীগের, সেখানে বাদী হয়েছে পুলিশ। কাজে পুলিশ কি জনবান্ধব ছিল নাকি বিরোধী দলীয় নেতাকর্মীদের নিষ্পেষণ নির্যাতনের হাতিয়ার হিসেবে কাজ করেছে সেটা আমরা সবাই দেখেছি। তো বর্তমানে আমরা মনে করি যে সংস্কার যেটা হচ্ছে পুলিশের, যে বিল ব্লেয়ার আমাকে কিছু সাজেশন দিয়েছে, যদি এগুলো যদি পুলিশ প্রশাসনের মধ্যে দেওয়া যায় তাহলে পরে মানে পুলিশকে অবশ্যই জনবান্ধব হতে হবে। দেখুন আজকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ওইখানে কেউ আইনের ব্যত্যয় ঘটাচ্ছে, কোনো ট্রাফিক রুলস ভঙ্গ করছে, জোরে গাড়ি চালাচ্ছে, স্পিডে গাড়ি চালাচ্ছে, সেটা তো তাদের তো স্মার্ট ট্রাফিক সিস্টেম আছে, পাশাপাশি তারা সাথে সাথে পুলিশ চলে আসছে। পুলিশ চলে এসে কিন্তু আপনার সাথে কোনো অভদ্র আচরণ করছে না, তারা কিন্তু তাদের স্যার বলছে, স্যার আপনার তো এই সমস্যাটা আছে, আপনি বোধহয় একটু জোরে চালিয়েছেন, তো আপনার অসুবিধা নেই, আপনার এই পরিমাণ টাকা আপনাকে দিতে হবে, কাজে আপনি এটা এই টাইমে দিয়ে দেবেন। স্যার ডাকছে, কিন্তু কোনো তুই তাগারি করছে না, হইচই করছে না, খুব ভদ্রভাবে সাবমেসিভ হইতে কথা বলছে। কাজে এখানকার পুলিশও যদি এইভাবে, আমি যেটা মনে করি যদি খুব ভদ্রভাবে যদি বলে এবং সেখানে যদি ফাইন দিয়ে দেয়, আমার মনে হয় দ্যাট ডোন্ট মাইন্ড এট অল। কিন্তু আমরা যখন আচরণটা একটু উদ্যত্ত করি এবং ফাইনও দিয়ে থাকি তখন ব্যাপারটাতে সমস্যা হচ্ছে। কাজে এই জিনিসগুলো শিকার আছে, আমাদের আচরণগত যে প্রবলেম, আমাদের যে অ্যাটিটিউড প্রবলেম, এটা যদি আমরা চেঞ্জ করতে পারি, উনি যে সাজেশন এটাই দিয়েছেন যে এই জায়গায় ভেরি ইম্পর্টেন্টলি আমরা কাজ করছি, যেখান থেকে আমরা খুব সহজে আমরা রাস্তাঘাটকে সুন্দর করে রাখছি কিংবা আমরা ট্রাফিক আইনগুলোকে আমরা মেনে চলার জন্য বাধ্য করছি। কাজে এই যে ধরেন, এবং এর বাইরেও বাংলাদেশের হাই কমিশনার নাহিদ সুবহান, যিনি সম্প্রতি সেখানে যোগদান করেছে, বাংলাদেশের হাই কমিশনারের সাথে আমার বৈঠক হয়েছে, উনি আমাকে একটা প্রোগ্রাম দিয়েছিল, ইভিনিং প্রোগ্রাম, সেখানে আমরা সেখানে ছিলাম। আরেকটা আমাদের টরন্টোর যে কনসুলেটর মানে কনসাল জেনারেল, ওনার নাম হচ্ছে ফারুক আহমেদ একটা আমার জন্য লাঞ্চ প্রোগ্রামের আয়োজন করেছিল, সেখানে ছিলাম। তো তাদের সাথে যে কথা বললাম সেটি হচ্ছে, ওই সময় আমার সাথে অনেক বাংলাদেশি ছিল, বাংলাদেশে হাই কমিশনারের সাথে যেদিন মিটিং ছিল, তো বাংলাদেশে হাই কমিশনারের সাথে মিটিংয়ে অতীতে যে ঘটনাগুলো হয়েছে বাংলাদেশিদের সাথে, তারা ভিসা প্রসেসটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখত। তারা সেটা যদি আওয়ামী লীগের কেউ যদি সুপারিশ করতো, সেটাকে তারা দ্রুত সেটা করতো তাদের জন্য, আর যদি সেখানে বলতো যেটা বিরোধী দলের কেউ, সেটাকে তারা ফেলে রাখতো। তো এই জিনিসটা আমি বলেছি যে এই জায়গায় যেহেতু এরা সবাই দেশের জন্য কাজ করছে, এখানে দলকে প্রাধান্য না দিয়ে, রেমিটেন্সটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমাদের অর্থনৈতিক জিডিপি বাড়াচ্ছে, কাজে সেখানে দলকে প্রাধান্য না দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য, দলের ঊর্ধ্বে উঠে সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমি বাংলাদেশের হাই কমিশনারকে রিকোয়েস্ট করেছি এবং উনিও সেটা একমত হয়েছে, যেহেতু বলছে যে ওনারাই তো আমাদের দেশের জন্য সম্পদ, তাদের সার্বিক সহযোগিতা আমরা দিয়ে যাব। সেখানে দলকে আমার মনে হয় প্রাধান্য না দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি, এটা আমি তাদেরকে বলেছি। এবং আরেকটা হচ্ছে যেটা আপনার কনসুলেটর জেনারেল, যিনি আপনার ওই যে ফারুক সাহেব, তো উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যেখানে ভিসা প্রসেস যেটা আমাদের অনেক দিন লাগে, ওখানে কিন্তু খুব দ্রুত তারা করে দিচ্ছে, উইদিন 1 ডে তারা করে দিচ্ছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় তারা আমার কাছে ব্যক্ত করেছে। তো আলটিমেটলি সবার সাথে কথা বলে এই সিদ্ধান্ত আমি দেখলাম যে বাণিজ্যিক যে ট্রেডটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে, বিশেষ করে চামড়া তারা লেদারের কথা বলেছে, তবে প্রসেস করেও আমরা পাঠাতে পারি। এটা আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় এবং কমার্স মিনিস্ট্রি, তাদের সাথে আমি বসে তাদের একটা টিম যদি যায়, তাদের সাথে কথা বলে, এবং এটা যে নাথানিয়েল স্মিথ, যিনি সবচেয়ে ওখানকার পাওয়ারফুল, ওই আপনার ফেডারেল দায়িত্বে আছেন, এই ট্রেডের দায়িত্বে, বিজনেসের দায়িত্বে, উনি এই ব্যাপারে একমত ব্যক্ত করেছেন এবং উনি এটাও বলেছেন
যে আরেকটা ক্যানোলা অয়েল, যেটা আপনারা ধরেন এই যে সরিষার তেলটা এখান থেকে আসছে প্রচুর পরিমাণে, সেটা তারা সিডস যদি এখানে দিয়ে দেয়, আমরা যদি এখানে প্রচুর পরিমাণে এগ্রিকালচার করতে পারি, এই সিডস থেকে আমরা খুব সহজে এই অয়েলটা আমরা করতে পারি। এটাও তারা ব্যবস্থা করে দেবে যদি ওইভাবে যদি আমাদের সাথে একটা বৈঠক হয়। এবং আরেকটি ব্যাপারে তারা আমাকে আশাবাদ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ওইখানে দেখবেন একটা গ্রিন এনার্জি সেখানে আছে, তারা ওইটাকে খুব প্রাধান্য দিচ্ছে, সোলার এনার্জি, যেটা আমাদের দেশে এখন আসলে খুব এখনও হচ্ছে না। এটার ব্যাপারে তারা আমাকে বলেছে, সোলারের ব্যাপারে, গ্রিন এনার্জির ব্যাপারে এবং ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে, ভৌগোলিক কারণে আমাদের যে ক্ষতি হচ্ছে এই ব্যাপারে গ্রিন এনার্জিকে তারা এনহ্যান্স করার জন্য যেটা যেটা দরকার সেটা আমাদের সাথে করবে, তারা এই প্রত্যয় ব্যক্ত করেছে। এবং এর আগে আমি কানাডিয়ান যে হাই কমিশনার বাংলাদেশে আছে অজিত সিং, ওনার সাথে আমি দেখা করেছিলাম, ওনারও একমত হয়েছে, যে উনিও বলেছেন ঠিক আছে, যদি আপনারা কোনো ধরনের এই ধরনের জায়গা থাকে অবশ্য কানাডা সেখানে ইনভেস্ট করবে। সোফার এগুলো আমি মনে করছি যেগুলো একটু সরকারি পর্যায়ের ব্যাপার আছে, কাজে আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, যেভাবে ধরুন আমি একটা ব্যক্তিগত সফরে গিয়ে এই কাজগুলো করতে পেরেছি, সেখানকার ইম্পর্ট্যান্ট মন্ত্রী এবং উপদেষ্টা অথবা সচিবরা যদি সেখানে গিয়ে এই কাজগুলো করতে পারে, তাহলে পরে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং চট্টগ্রাম সহ প্রতিটা সিটি যেগুলো এখনও অবহেলিত আছে আমার মনে হয় সেগুলো আরও আপগ্রেড হবে। সেটা গেল আমার এই যে কানাডা সফর। এখন আমার অন্য যে ব্যাপারগুলো ইতিমধ্যেই আপনারা জানেন, আচ্ছা নালায় পড়ে মারা গেছে, এই ধরনের একটা খবর পাওয়ার সাথে সাথে আমি সেখান থেকে ইমিডিয়েটলি মেবি উইদিন হাফ অ্যান আওয়ার আমি আমার কর্মকর্তাদের সেখানে পাঠিয়েছি। আমি ফোন করে বলেছি আপনারা এখনই যান, গিয়ে সেখানে কী অবস্থা দেখেন এবং সরজমিনে গিয়ে যা যা করার সেটা করবেন। এবং আমি দেখেছিলাম সাথে সাথে আমাদের যে চিফ পরিচ্ছন্ন কর্মকর্তা, চিফ কনজারভেটিভ অফিসার কমান্ডার ইফতেখার উদ্দিন চৌধুরী, সাথে অন্য যে কর্মকর্তা তারা সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা সশরীরে সেটা দেখে এবং সেখানে যে রিপোর্টটা হয়েছে এবং একটা আমি বিচার বিভাগীয় কমিটি করার জন্য বলেছি এবং তদন্ত রিপোর্টটা আমি বলেছি যে 48 ঘন্টার মধ্যে দিতে। তো সেটা আমি দেখেছি, আমি নিজেও আসার পর আপনারা দেখেছেন যে কানাডা থেকে যেদিন আমি ঢাকা থেকে চিটগাঁও যেদিন পরশুদিন এসেছি, সাথে সাথে আমি কিন্তু সেই জায়গায় গিয়েছি, তাদের পরিবারের সাথে দেখা করেছি, এলাকার যে মহল্লার যিনি সর্দার ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত তার সাথেও দেখা করেছি। তারাও এক বাক্যে স্বীকার করছে এটা সিটি কর্পোরেশনের আসলে কোনো সমস্যা না, এটা গার্মেন্টসের পাশে একটা ছোট্ট একটা সার্ভিস ড্রেন আছে যেটা 14 ইঞ্চি ডায়া, 14 ইঞ্চি ডায়া, যেটার উপর আসলে কোনো ঢালাই হওয়ার কোনো নেই, নিয়ম নেই, কারণ এখানে ক্লিন করা যাবে না। যদি সেটা উপরে ঢালাই করে দেওয়া হয় কিংবা উপরে স্ল্যাব দেওয়া হয় তাহলে ক্লিন করাটা মুশকিল হয়ে যাবে, কারণ যেহেতু অনেক ন্যারো আছে। তো যেখানে ছোট বাচ্চা, আমি এটাই বলতে চাই যে একটা গার্মেন্টস সেখানে করেছে, আমি কিভাবে করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আমি জানতে চাচ্ছি যে কিভাবে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে একটা কমার্শিয়াল ভবন তারা করে ফেলেছে এবং সেখানে করেছে তারা সেখানে কমপ্লায়েন্সগুলো মানেনি। কমপ্লায়েন্স দেখুন, আপনার একটা গার্মেন্টস যখন আপনি করবেন, গার্মেন্টস কর্মী যারা আছে, যারা সেখানে চাকরি করে, তাদের ছোট বাচ্চা থাকলে তাদের নিরাপত্তা থেকে শুরু করে গার্মেন্টস কর্মীর নিরাপত্তা সব কিছু কিন্তু দায়িত্ব হচ্ছে গার্মেন্টসের। এবং সেখানে বাচ্চাটা আপনি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, গেট কিপার সেখানে রয়েছে, দারোয়ান সেখানে রয়েছে, তারা সেখানে ব্যবস্থা করতে পারেনি। তা আমরা এটাই বলছি, যারা ডিপেন্ডেন্ট আছে, ডিপেন্ডেন্ট বাচ্চাও হতে পারে, বয়স্ক লোকও হতে পারে, যারা লাঠি দিয়ে ভর করে হাঁটছে কিংবা যারা আরেকজনের সার্বিক সহযোগিতা নিয়ে হাঁটছে, তো তাদের ব্যাপারে অবশ্যই আমাদেরকে একটু কিউরিয়াস হতে হবে, আমাদেরকে অবশ্যই কিছু বিধিনিষেধ মানতে হবে এবং তারা যাতে খুব সুন্দর করে চলতে পারে এই ব্যাপারে পরিবার, এবং যদি কোনো ক্ষেত্রে কাজ করে কোনো জায়গায়, সেটা যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি হোক অথবা অন্য কোনো ক্ষেত্র হোক, চাকরির যে জায়গাটা, সেখানে তারা তাদের দায়িত্বটা নিতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই জায়গায় আসার কোনো সুযোগ নেই। আর আমি আমার সিটি কর্পোরেশনকে বলেছি যে যদি আমাদের কোনো গাফিলতি থাকে সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। আমাদের গাফিলতির মধ্যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা অবশ্যই করা উচিত। আমরা এই জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি সাথে সাথে করতে বলেছি, যে এই ধরনের যারা ডিপেন্ডেন্ট আছে, ছোট বাচ্চা কিংবা বয়স্ক যারা অন্যের, এবং প্রতিবন্ধী যারা আছে, প্রতিবন্ধী
যারা অন্যের সহযোগিতা নিয়ে যারা চলে তারা যাতে এই ভারী বর্ষণকালে যখন বেশি বৃষ্টি হয়, যখন শহর একটা রিস্কি পর্যায়ে চলে যায়, তারা যাতে নিরাপদে থাকে এবং তাদের সার্বিকভাবে দেখার দায়িত্ব যাতে পরিবার কিংবা যে কেয়ারটেকার আছে সে যাতে নেয়, এ ব্যাপারে এই সচেতনতা করার জন্য এবং পাশাপাশি ময়লা আবর্জনা যাতে না ফেলে এবং সেটা যাতে নালাগুলো যাতে অপরিষ্কার না রাখে এই ব্যাপারে। এবং আরেকটি ব্যাপারে আমি সচেতন করার জন্য বলেছি, ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং করোনা কোভিডের ব্যাপারে আমি তাদেরকে বলেছি যে এগুলির ব্যাপারে আরও গণসচেতনতা বৃদ্ধি করা উচিত, কারণ এটা কিন্তু ডেঙ্গুর একটা সিজন, চিকুনগুনিয়ার একটা সিজন, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির যে পানি সেখানে আমি আগেও বলেছি এডিস মশার লার্ভা জন্মানো খুব সহজ, কারণ 1 মিলিলিটার অথবা 2 মিলিলিটার 1 ml 2 ml পানি যদি জমা থাকে সেখানে কিন্তু এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে, সেটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে। কাজে আমরা মনে করি এই যে পানিটা, যে বর্ষার পানি যদি সেখানে ডাবের খোসা পড়ে থাকে, ডাবের খোসার মধ্যে পানি জমা খুব সহজ। আমরা যে প্লাস্টিক বোতলগুলো খাচ্ছি রেগুলার মিনারেল ওয়াটার, আমরা বোতলগুলো ফেলে দিচ্ছি, ওটার ভিতরেও কিন্তু পানি জমে গিয়ে সেখানে এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। ইভেন আমরা যে পলিথিন ফেলে দিচ্ছি এইভাবে করে, পলিথিনের মধ্যে পানি জমে সেখানে কিন্তু এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। আমাদের যে টায়ারগুলো আছে, টায়ারগুলো যত্রতত্র আমরা ফেলে দিচ্ছি, সেখানেও কিন্তু বিশেষ করে যেসব ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে খোলা ওয়ার্কশপ পাশে সেগুলো ফেলে দিচ্ছে, সেখানে কিন্তু টায়ারের ভিতরে পানি জমে সেখানে এডিস মশার লার্ভা। এবং বাসায় যেগুলো টব আছে, টবের মধ্যেও প্রচুর পরিমাণ পানি সেখানে জন্মে, পানি আমরা অতিরিক্ত পানি দিয়ে দিচ্ছি, বর্ষার পানি পড়ছে, এগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাসায় আরেকটি জিনিস আমরা বারবার বলছি যে বালতিতে পানি জমিয়ে না রাখতে এবং বালতিগুলো উল্টো করে রাখতে এবং সেখানে এসির মধ্যে যাতে পানি না জমে সেটা আমাদেরকে, বাসার মধ্যে যখন ডেঙ্গু হবে তাহলে মনে রাখতে হবে বাসার কোনো সমস্যার কারণে হচ্ছে, আইদার সেটা বালতিতে পানি জমে রাখার জন্য অথবা টবে পানি থাকার জন্য অথবা এসি যারা চালায় এসির মধ্যে ওই পানি রাখার জন্য। একটা জিনিস মনে রাখবেন, ডেঙ্গু কিন্তু অভিজাত এলাকায় বেশি হয়, যেখানে খুব মানে ভিআইপিরা যেখানে থাকে, ম্যাক্সিমাম জোন দেখবেন এখানে বেশি হচ্ছে। আর চিকুনগুনিয়া কিন্তু মশার কামড়ে হচ্ছে, কাজে আলটিমেটলি গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি চিকুনগুনিয়ার প্রভাব কিন্তু একটু বেশি বেড়েছে এই শহরে ডেঙ্গুর চাইতে। এবং চিকুনগুনিয়ার ব্যাপারে আমি অলরেডি একটা ক্রাশ প্রোগ্রাম মশক নিধন যেদিন আমি এসেছি সেদিন থেকে শুরু হয়েছে 100 দিনের, যেহেতু আমাদের এই 3 মাস 3.5 মাস, সেটা আমরা সময় এই যে বর্ষাকালের সময় আমি যদি নির্ধারণ করি, অলরেডি ধরুন আমাদের জুলাই 1 মাস চলে যাওয়ার পথে, অগাস্ট সেপ্টেম্বর, এই জুলাই অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে এবং আমরা এই 3 মাস 100 দিন আমরা এক নাগারে এই চিকুনগুনিয়া ডেঙ্গুর ব্যাপারে মশার ক্র্যাশ প্রোগ্রাম আমরা নিয়েছি মশক নিধনের এবং এই অভিযান চলতে থাকবে। এবং আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, যদি আপনাদের মাধ্যমে যদি কোনো এলাকায় কেউ যদি কোনো কমপ্লেইন করতে থাকে অথবা যদি তাদের সমস্যা থাকে, তাতে করে আমাদেরকে সরাসরি জানাতে পারবে। আমাদের এখানে হটলাইনও দেওয়া আছে নাম্বার, সে নাম্বারেও তারা জানাতে পারবে এবং আমাদের সরাসরি দরকার হলে এখানে আমি মেয়র হিসাবে ইনশাল্লাহ আমি আছি, আমাকেও দরকার হলে ডাইরেক্ট এসে এখানে জানাতে, আমি রেগুলার এখানে আছি, কাজে এখানে কোনো অসুবিধা নেই। আমার এই 2 জন এপিএস রয়েছে, সরকারি পিএসও রয়েছে, আমার যে মশক নিধনের কর্মকর্তা রয়েছে, বিশেষ করে সচিব আশরাফ সাহেব এখানে আছেন, উনি সারাক্ষণ এখানে বসে থাকেন, ওনাকেও আপনারা এসে জানাতে পারবেন। আমাদের ইঞ্জিনিয়াররাও আছেন, কাজে কোনো অসুবিধা নেই। আপনারা সবসময় মনে রাখবেন যে আমরা জবাবদেহিতার ঊর্ধ্বে নয়। এই প্রতিষ্ঠানটি আগে হয়তো বা অনেক কারণে বিভিন্নভাবে জবাবদেহিতার বাইরে ছিল, কিন্তু আমি মনে করি যে আপনাদের অনেক কিছু জানার আছে এবং জানার অধিকার আছে। আমি আশা করি আপনারা, আমি বক্তব্যটা দিয়েছি, এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সেটা সবিনয়ে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ সবাই। এই যে একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমরা যেখানে আমাদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে, আমরা সেখানে গণসচেতনতার পাশাপাশি সেখানে আমরা যদি ইচ্ছা করে কেউ মশক যেখানে জন্মাচ্ছে এবং তারা যদি ইচ্ছা করে সেখানে টবের মধ্যে পানি রাখে কিংবা সেখানে যদি এডিস মশার লার্ভা পাওয়া যায় অথবা ঝোপঝাড় রেখে দেয়, আমরা কিন্তু তাদেরকে আগে বুঝাতে চেষ্টা করব গণসচেতনতার মাধ্যমে। যদি না বুঝে আমরা কিন্তু অবশ্যই আমাদের যে পানিশমেন্ট আছে, জরিমানা, সে জরিমানা, শাস্তি, জেল, এগুলোর দিকে আমরা যেতে বাধ্য হব। অতীতে আমরা গিয়েছি, কিন্তু চট্টগ্রামের স্বাস্থ্য এবং সেফটির দিকে
খেয়াল করে কিন্তু আমাদেরকে যদি কঠিন ব্যবস্থাও নিতে হয় আমরা সেদিকে যাব বলে আমরা আপনাদের কাছে ব্যক্ত করছি। আমাদের অলরেডি তো শুরু হয়েছে। এখন আমি যেহেতু এসেছি এই জোনগুলোতে আমি নিজেই যাব, গিয়ে যে হ্যাঁ 5টি ওয়ার্ডে আমরা যেগুলো করেছি, হ্যাঁ 9, 22, 28, 34, 40, আপনার এই 5টা ওয়ার্ড 9, 22, 28, 34, 40 এই 5টা ওয়ার্ডকে আমরা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছি এবং এই 5টা ওয়ার্ডে আমি নিজেই যাব, নিজে গিয়ে সেখানে আমি গণসচেতনতার পাশাপাশি এই যে যদি কেউ ইচ্ছা করে এগুলো করতে থাকে তাদের বিরুদ্ধে শাস্তির বিধানের কথা সেখানে আমি নিজে ডিক্লেয়ার করি। মাননীয় মধ্যে আপনি তো দীর্ঘ দায়িত্ব নেওয়ার পরে আপনি অভিযান চালাচ্ছেন প্রতিদিন এবং আপনার এই আন্তরিকতা চট্টগ্রামবাসী এটা সাদরে গ্রহণ করছে, আপনি কষ্ট করেছেন। তারপরও এবারে সবচেয়ে বেশি এমন কোনো ঘর নেই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আক্রান্ত নেই, এবং আমার বাড়িতেও আমার ঘরে প্রত্যেক এখন আমাদের অনেক সাংবাদিকরা এরকম আক্রান্ত। কেন হয়েছে এটা? মানে আপনি যেহেতু ডাক্তার, আপনি চিকিৎসক, আপনি তো জানেন এটা। আসলে এটা আমি বলি যে চিকুনগুনিয়া একসময় ছিল না। চিকুনগুনিয়া একসময় আমরা দেখেছি যে চিকুনগুনিয়ার কিন্তু ডেঙ্গুর প্রভাব ছিল, করোনার ডেঙ্গু কম, তো চিকুনগুনিয়াটা প্রভাব হয়েছে। এটা ইনসিডেন্টাল রেশিওটা ইনফ্যাক্ট চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি এটা বিভিন্ন কারণে বেড়েছে। তো আমি যেটা বলতে চাই যে যেটা কারণেই হোক না কেন আমাদের যে কজগুলো তো আমরা জানি, যেহেতু মশার কামড়াই হচ্ছে, কাজে মশক নিধন অভিযান কিন্তু আমাদের চলতে থাকবে এবং প্রতিটা জোনে কিন্তু আমরা এই কাজ করে যাব। এবং আমি মনে করি যে প্রয়োজনে আমি একটু আগে যেসব জোন বলেছি ঝুঁকিপূর্ণ জোন, সেই সব এলাকার বাইরেও যেখানে যেখানে এই ধরনের স্ট্যাটিস্টিক্স আমরা পাচ্ছি, ইভেন কম পর্যায়েও যেখানে আছে সেখানেও আমি পার্সোনালি গিয়ে সেখানে আমাদের যে টিম থাকবে সেই টিমকে নিয়ে আমরা কাজ করে যাব এবং আমরা এই চিকুনগুনিয়া ডেঙ্গুকে ইনশাল্লাহ আমরা সবাই মিলে ইনশাল্লাহ মোকাবেলা করব। আরেকটা বিষয় হলো আপনি বলছেন যে এই অভিযান চালাবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১.৫ বছর আগে ২৩টি স্পটকে হটস্পট ঘোষণা করেছিল। কিন্তু এরপরে আর এই স্পটগুলো আসলে আপডেটই হয়নি, গবেষণা হয়নি এবং চিকিৎসক বা গবেষকরা বলছেন যে হটস্পট আসলে বদলে গেছে, যার কারণে চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেড়েছে। সেই হটস্পটগুলো নতুন করে আবার আপনি গবেষণা করছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আরেকটি বিষয় হচ্ছে আপনি কানাডাতে ঘুরে এসেছেন, সেখানে আপনার ছেলে পড়াশোনা করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানের মান আপনার ছেলে যেখানে পড়ে সেখানের মতো আসলে মান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্কুল কলেজগুলোতে। ধন্যবাদ। আমি আসলে ভুলে গিয়েছিলাম এই কথাটা বলতে, আমি সরি, আপনি বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আসলে মন্ট্রিয়ালের কথাটা আমি বলতে ভুলে গেছি। মন্ট্রিয়ালে দুটো বড় ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে কনকর্ডিয়া ইউনিভার্সিটি আর একটা হচ্ছে ম্যাকগিল ইউনিভার্সিটি, আপনারা হয়তো নাম শুনেছেন। কনকর্ডিয়া ইউনিভার্সিটির যিনি ভাইস প্রেসিডেন্ট মিস্টার ইবান্স, তার সাথে আমার একটা খুব চমৎকার একটা বৈঠক হয়েছে এবং ওই বৈঠকে আপনারা হয়তো বা বিভিন্ন পত্রিকায় দেখেছেন আমি প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার, প্রিমিয়ার ইউনিভার্সিটির যিনি দায়িত্বপ্রাপ্ত বিভাগের প্রধান আছেন ওনারা সহ আমরা একটা জুম মিটিং করেছি এবং সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে কনকর্ডিয়া ইউনিভার্সিটির একটা জয়েন্ট কোলাবোরেশনে আমরা কিছু প্রোগ্রাম করব এখানকার যারা গ্র্যাজুয়েশন করেছে যাতে তারা সেখানে গিয়ে মাস্টার্স করতে পারে এবং সেখানকার কিছু টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রাম, বিশেষ করে এখানকার যারা বিজ্ঞ প্রফেসররা আছেন, যারা খুব দক্ষ প্রফেসর, তারা বাংলাদেশে আসবেন আমার এই প্রিমিয়ার ইউনিভার্সিটিতে, তারা সেখানে পাঠদান করবেন এবং তারা কিছু তাদেরকে অভিজ্ঞতা শেয়ার করবেন এবং তাদের এই যে টেকনোলজিটা তারা সেখানে ট্রান্সফার করবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়াট ইজ সেড। এবং এটা আমি করেছি, আমার ভুলে গেছি এটা কথা বলতে। এবং তারা অগাস্টে ওই ভাইস প্রেসিডেন্ট ওই ইউনিভার্সিটির মিস্টার ইভান্স উনি আসার জন্য ওনার মত ব্যক্ত করেছেন এবং আশা করি উনি যদি আসেন আমরা একটি দ্বার উন্মোচিত করতে পারবো। আর আমাদের আপনারা জানেন একটা আমেরিকান কর্নার আমার প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আছে, আমরা একটা কানাডিয়ান কর্নার করার জন্য আশাবাদ ব্যক্ত করছি এবং সেটার জন্য আমি কানাডিয়ান হাই কমিশনারকেও রিকোয়েস্ট করেছি, উনিও আসবেন যখন মিস্টার ইভান্স এখানে আসবেন। তাই ওই সময় আপনারা দেখতে পাবেন আমরা এই ধরনের একটা কার্যক্রম ইনশাল্লাহ অবশ্যই চট্টগ্রামের আমাদের যে ইউনিভার্সিটি আছে প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে কনকর্ডিয়া এবং ম্যাকগিল ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম আমরা সেখানে করব আশাবাদ ব্যক্ত করছি।
আর হটস্পটের ব্যাপারে আপনি যেটা বলছেন এটা ঠিক যে আমাদের কিছু রিসার্চ টিম আছে। আপনারা জানেন যে আমাদের যে প্রিমিয়ার ইউনিভার্সিটি আছে, প্রিমিয়ার ইউনিভার্সিটির আমাদের একটা বিশেষজ্ঞ টিম আছে। আমরা তাদের সাথে কথা বলছি, কথা বলে তাদেরকে আমরা এই দায়িত্ব দিচ্ছি। ইভেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা ইন্টারেস্টেড এখানে কাজ করার জন্য, আমরাও তাদেরকে স্বাগত জানাচ্ছি। তারা কাজ করতে পারে এবং তারা যাতে আমাদের একটা এই ধরনের রিপোর্ট তৈরি একটি করে। প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি বলছেন যে শিশুটি মারা গিয়েছে হালি শহরে, সেখানে আপনি কানাডা থেকে এসে গিয়েছেন। আমরা দেখলাম যে সেখানে যে তদন্ত কমিটি হয়েছে সিটি কর্পোরেশনের, সেই প্রতিবেদনে এককভাবে শুধু অ্যাডাল্টরা পড়ে মারা গেছে। আপনি কিন্তু দুটো জিনিস দেখবেন যে অতীতের যে ঘটনাগুলো হয়েছে, আপনি যারা অ্যাডাল্ট আপনারা হাঁটতে পারছেন, আপনাদের কোনো কারোর সাহায্য লাগছে না, আপনারা পড়ছেন, আপনারা মারা যাচ্ছেন। কিন্তু গত এই যে ঘটনাগুলো হয়েছে ছোট বাচ্চা, যারা কিন্তু আসলে একটা ছোট বাচ্চাকে যদি আপনি এখন ছোট একটা জায়গাতেও ফেলে দেন, সে উঠবে কীভাবে? আমি বৃষ্টি বাদ দিলাম, কিছু বাদ দিলাম, আপনি যদি এখন কোনো একটা গামলার মধ্যে ফেলে দেন পানির মধ্যে, সে তো উঠতে পারবে না। এটা তো বুঝতে হবে আমাদের। এবং এই জায়গায় গিয়ে আমি সেটাই বলছি, ওই জায়গায় তো আমরা আশেপাশে যারা বাচ্চার সাথে আছে আমাদেরকে সচেতন হতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার বাচ্চার মা, আমি বাচ্চাটাকে ফেলে চলে গেলাম, এটা তো হতে পারে না। এটা হতে পারে আপনি আপনার ঘরে বউকে রেখে গেছেন, আপনার বউ আপনার বাচ্চাটাকে নিচে বললো যে তুই খেলতে যা, অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তাহলে দায়িত্বটা কার? যারা গাড়ি অ্যাক্সিডেন্ট, তার দায়িত্ব তো না, দায়িত্ব হবে আপনার বউয়ের। কারণ আপনার বউ আপনার বাচ্চাটাকে কোনো কারণ ছাড়া কেন? কারণ আপনি জানেন যে সে বাচ্চাটা ইন্ডিপেন্ডেন্ট না, সে ডিপেন্ডেন্ট। বাচ্চাটা তো আপনার বউয়ের বাচ্চা এবং তাকে তো তারই দেখার কথা। এটা তো কেউ দেখবে না, অন্য কেউ। এটা সিটি কর্পোরেশনও দেখবে না, অন্য কোনো সংস্থাও দেখবে না, কিংবা আপনিও দেখবেন না। দেখতে হবে কাকে? দেখতে হবে বউকে, আপনার বউ যাকে আপনি রেখে গেছেন। ঠিক একইভাবে গার্মেন্টসের যে ছোট বাচ্চাটাকে নিয়ে গেছে, প্রথম দায়িত্ব হচ্ছে ওই গার্মেন্টসের মেয়েটার দায়িত্ব ছিল যে বাচ্চাটাকে কেয়ার করার। কিন্তু কি করেছে? বাচ্চাটাকে সে ছেড়ে দিয়েছে। তাহলে যখন ছেড়ে দিয়েছে, তার উচিত ছিল কি বলা গেট কিপারকে যে আমার বাচ্চাটাকে আমি রেখে যাচ্ছি, তুমি দেখবা। এটা বলা উচিত ছিল কি না? উচিত ছিল? তো বলে নেই। সেকেন্ড কথা হচ্ছে যে গার্মেন্টস কর্মী, এটা গেল ওই মেয়ের দায়িত্বহীনতা। আমি কাজ করছি, ঠিক আছে, আমি কাজ করি, কিন্তু আমি বাচ্চা নেওয়াটা প্রথমে ঠিক আছে, আমি বাচ্চা নিয়ে গেলাম, তো বাচ্চাটা যে নিচে চলে গেল, এটা তো তাকেই দেখতে হবে। এবং সে যদি দেখতে না পারে, তাহলে গেট কিপারকে বলতে হবে যে ভাই আমার বাচ্চাটা এখানে নিচে আছে, তুমি দেখবা। এটা তো একদম স্বাভাবিক ব্যাপার। এরা তো ডিপেন্ডেন্ট, এরা তো ইন্ডিপেন্ডেন্ট না। নাম্বার ওয়ান হচ্ছে এটা। সিটি কর্পোরেশনের ব্যাপারটা তো আসছে পড়ে, একটা নালা ছোট্ট নালা, আপনি কি সব ঢেকে দিবেন নালা? তাহলে ক্লিন করবেন কীভাবে? আপনি তো সব নালা ঢেকে দিতে পারবেন না, এটা তো সার্ভিস ড্রেন। সার্ভিস ড্রেন না, সার্ভিস ড্রেন তো আপনি তো ঢাকতে পারবেন না, এটা তো রুলসের মধ্যে নেই। 14 ইঞ্চি বেসের নালা আপনি ঢাকতে পারবেন না, এটা রুলসের মধ্যে নেই। পাশেই কিন্তু স্ল্যাব আছে, দেখেন ওই পাশেই কিন্তু যে নালাগুলো আছে বড় নালা, তার উপর স্ল্যাব, তাহলে এগুলো স্ল্যাব দেওয়া তো আমাদের কোনো ম্যাটার ছিল না। কিন্তু যেহেতু সেখানে রুলসের মধ্যে নেই, সেটা গার্মেন্টসরাই করেছে, এটা আমাদের ছিল না। গার্মেন্টস বলেছে দেখে নালাটা করা হয়েছে একটা সার্ভিস ড্রেন। তো আমার কথা হচ্ছে যে সব ব্যাপারে ছোট বাচ্চারা, তাদেরকে টেক কেয়ার করার দায়িত্ব হচ্ছে পরিবারের। পাশাপাশি যদি কোনো জোনে কাজ করে, সেটা যদি কোনো গার্মেন্টস হোক কিংবা আমার সিটি কর্পোরেশনও যদি কোনো বাচ্চা নিয়ে কেউ আসে, বাচ্চা নিয়ে আসার তো কোনো বিধান নেই, তো বাচ্চা নিয়ে যদি কেউ আসে, ওই যে বাচ্চাটা যার, তাকে কেয়ার করতে হবে। যদি সে কেয়ার করতে না পারে, আমার গেট কিপারকে বলতে হবে যে ভাই আমার বাচ্চাটা নিচে আছে, তুমি একটু দেখবা। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটাই আমি বলতে চাচ্ছি। দায়িত্ব তো সবাইকে নিতে হবে, এড়ানোর কোনো সুযোগ নেই। আমি সিটি কর্পোরেশন মেয়র হিসাবে তো সমস্ত বাচ্চাদেরকে গিয়ে পিছনে ধরেন একটা গার্ড রাখতে পারবো না, এটা তো অসম্ভব। ইট ইজ কোয়াইট অ্যাবসার্ড। কাজে যে প্রতিষ্ঠানে কাজ করে তাকে দায়িত্ব নিতে হবে যে ছোট বাচ্চা। কারণ আমি যদি অ্যাডাল্ট বাচ্চা হয়তো, যদি ফরিদ ভাই হয়তো কিংবা ওই যে আবাই হয়তো, মুরাদ ভাই হয়তো, সেটা আমি দায়িত্ব নিতাম যে হ্যাঁ এরা 2 জন পরে মারা গেছে, কারণ তারা তো মারা যাওয়ার কথা না। কিন্তু ছোট বাচ্চা, সে একটা ডিপেন্ডেন্ট, তাকে তো টেক কেয়ার করতে হবে আইদার তার মাকে, না হয় যে প্রতিষ্ঠানে কাজ করছে তার কর্মকর্তাকে। এই জন্য এই জায়গায় আমি বলছি যে কমপ্লায়েন্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন কোনো গার্মেন্টসে কাজ করব, গার্মেন্টসের একটা কমপ্লায়েন্স থাকে যে আমার কর্মকর্তা, আমার গেট কিপার থাকবে, আমি তাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদেরকে নিতে হবে। এই দায়িত্ব তাদের, এই দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই ওই গার্মেন্টসের। আমি এটাই বলছি। আপনি তো যাওয়ার পরে আরেকটা বিষয়, যে বদ্দারহাটও আপনারা জানেন যে এক সময় বড় একটা মার্কেট ছিল, এটা আমরা ভেঙে দিয়েছি। এবং সেখানে যেটা যারা বসে গেছে তাদেরকে কিন্তু আমরা প্রসেস ওয়াইজ আমরা করছি, তাদেরকে আমরা উঠিয়ে দিয়ে তাদেরকে যাতে পুনর্বাসন করা যায়
সেই ব্যাপারটা আমরা মাথার মধ্যে আছে, আমরা কিভাবে তাদেরকে পুনর্বাসিত করতে পারি। এবং ফুটপাতের ব্যাপারে আমি মেডিকেল কলেজ জোনটাকে প্রথমে আমি চেষ্টা করছি, ওইটাকে আমি প্রথমেই, যেহেতু সারা বাংলা চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের মানুষগুলো মেডিকেলে দৌড়ে যায় চিকিৎসার জন্য, কাজে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওইখানকার জোনটাকে ক্লিন রাখা। এবং আমি সেটাকে ডিক্লেয়ার করছি যে অনতিবিলম্বে এই জোনটাকে আমরা ক্লিন করব, পর্যায়ক্রমে আমরা আস্তে 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 সব জায়গায় ধরবো। যেভাবে পতেঙ্গা ধরেছি, পতেঙ্গা দেখেছেন যে এক সময় এখানে হাঁটার জায়গার মধ্যে ছাতা মাথা দিয়ে সবাই বসে গেছিলো, এখন আমরা সেখানে সবাইকে বের করে দিচ্ছি এবং সেখানে একটা চমৎকার পরিবেশ আমরা সেখানে নিয়ে এসেছি। কাজে ইনশাল্লাহ আমার উপর ভরসা রাখুন, মহান রব্বুল আলমিনের রহমতে আমি কাজ করে যাচ্ছি এবং আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। যেখানে কোনো অনিয়ম হয় আমি সেখানে যাব, সেখানে আমি পার্সোনালি গিয়ে সেটা আমি দেখভাল করব। এই ব্যাপারে আমি আপনাদেরকে বলছি, আমি সার্বিকভাবে এই শহরকে যাতে সুন্দর থাকে, শহরটা যাতে ক্লিন থাকে, গ্রিন থাকে, আমরা কাজ করে যাব। এখনও কিন্তু আমাদের জলাবদ্ধতার এবং ক্লিনের কাজ কিন্তু শেষ হয়নি, আমরা মাত্র শুরু করেছি। আমার মাত্র আজকে 9 মাস হয়েছে। আমি এখনও পর্যন্ত আমার যে 20টা খাল আমি যেটা টার্গেট করেছি, সিডিএর তো আছে 34টা খাল, তারা সেখানেও 22টা খাল করেছে, আরও 12টা খাল বাকি আছে, 12টা খাল এখনও বাকি রয়ে গেছে। আর আমার যে 21টা খালের মধ্যে আমি শুধু 12 খাল আমার কাজ প্রায় শেষ হচ্ছে, এখনও 12 উনি আছে ফরহাদ সাহেব, আপনার 10% কাজ বাকি আছে এখনও, তাই না নাকি? তাহলে 10% কাজ শেষ হবে এই ডিসেম্বরে গিয়ে, হয়তো বা আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে গিয়ে। কাজে আমরা যদি এটা কমপ্লিট শেষ করি, জলাবদ্ধতার আরও ভালো আপনারা ফল পাবেন একটা খাল দিয়ে। আর বাকি যে 20টা খাল আছে, এই 20টা খাল কিন্তু আমি অলরেডি কথা বলেছি বিভিন্ন সংস্থার সাথে, এবং এই 20টা খালও যদি আমরা সংস্কার করে ফেলতে পারি তাহলে কিন্তু জলাবদ্ধতার আরও ভালো রেজাল্ট আপনি পাবেন। এবং নালার ব্যাপারে আমি আপনাদেরকে স্পষ্ট কিছু বলতে চাই যে 1600 কিলোমিটার আমার যে ড্রেন আছে, এই ড্রেনের ব্যাপারে আমি একটা সেন্সর সিস্টেম 2 লেয়ার, যদিও অনেক কস্টলি একটা প্রজেক্ট, কিন্তু এটা যদি আমি করতে পারি তাহলে পরে এই যে নালায় পরে বিভিন্ন সমস্যা, তারপর নালাতে ময়লা আবর্জনা, এগুলি থেকে আমরা রোধ করতে পারবো। সেটা হচ্ছে 2 লেয়ারের একটা ইয়া থাকবে, ওই যে আমরা যেভাবে চাতে একটা ছাঁকুনি দিই অথবা ফিল্ট্রেশন করি ময়লাগুলো, ওইভাবে একটা জালি দেওয়া থাকবে, যে কোনো ময়লা, পলিথিন, প্লাস্টিক, ককশিট ওইখানে জমা থাকবে, পরে ওটা আমরা তুলে ফেলে দিতে পারবো। এই ধরনের 1600 কিলোমিটার ড্রেইনের একটা প্রকল্প আমি নিতে চাচ্ছি এবং আশা করছি এটার জন্য আমি কিছু এক্সপার্ট বিদেশ থেকেও আহ্বান করেছি যারা এটা নিয়ে কাজ করতে পারবে। এবং এই প্রজেক্টের আনুমানিক ব্যয় যাই হোক না কেন আমি চেষ্টা করব যাতে এই বিদেশি কোনো ফান্ড যদি আমরা পাই তাদের সাথে আমরা কথা বলে আমরা যদি এটা যদি করে ফেলতে পারি তাহলে চট্টগ্রাম শহরকে কিন্তু আমরা একটা কমপ্লিট জলাবদ্ধতা মুক্ত একটা শহরে নিতে পারবো। এবং আমি আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করতে চাই, সিডিএর একটা মাস্টার প্ল্যান আছে, ড্রেনেজ মাস্টার প্ল্যান, সিটি কর্পোরেশন এখনো করতে পারে নাই। আমি ইনশাল্লাহ আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করতে চাই, সিটি কর্পোরেশনের উদ্যোগে একটা ড্রেনেজ মাস্টার প্ল্যান করা হবে এবং সেটা অত্যন্ত পরিকল্পিতভাবে করা হবে এবং যেটা অতীতে হয়নি এটা ইনশাল্লাহ আমি করে দিয়ে যাবো আল্লাহর রহমতে, এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এবং ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য, এটা খুব চমৎকার প্রশ্ন করেছেন আপনি। যে রাস্তাঘাটের যেটা সংস্কার সেটা কিন্তু অলরেডি আমাদের যে আপনার টেন্ডার দেখেছেন সম্ভবত 10টি রাস্তার কাজ অলরেডি আমরা দিয়েছি, আরও 16টি রাস্তা আছে। ওই 16টি রাস্তার মধ্যে আপনি যে রাস্তার কথা বলছেন সেটা রয়ে গেছে মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত। যেহেতু বর্ষাকাল আসলে আমরা কোনো কাজ করতে পারছি না, সেটা একটা আমাদের জন্য একটা প্রবলেম, কারণ এখানে কাজ করতে গেলেই দেখেন বৃষ্টি পড়ছে, সমস্ত আরও বালিটালিগুলো যারা কাজ করার জন্য নিয়ে যাচ্ছে সেগুলো নালাতে পড়ে যাচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে, এটা আমাদের একটা জন্য ডিসঅ্যাডভান্টেজ আছে। কাজে বর্ষার পরে ইনশাল্লাহ আমাদের পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। যে সড়কগুলো আপনারা বলেছেন অত্যন্ত প্রায়োরিটি বেসিস, আমি 16টা যে টেন্ডার যাচ্ছে সেগুলো আমরা রেখেছি একদম মুরাদপুর থেকে অক্সিজেন, তারপর ওই যে যেটা আপনার 2 নম্বর গেট থেকে অক্সিজেন, তারপর আপনার আরেকটা রোড যেটা ওই যে আপনার সদরঘাটের পাশে বড় রাস্তা যেটা আপনার স্ট্যান্ড রোড, যেটা মাঝিরঘাট রোড, সেটাও কিন্তু আছে। তারপর আপনার যেটা সুন্নিয়া মাদ্রাসার ওই রোডটা, প্লাস আপনার ওই যে একটা স্কুল আছে না ওই আমাদের বদ্রারহাটের পাশে যেটা নিয়ে চানগাঁও সড়ক, যে হ্যাঁ সেখানে কিছু আমাদের যে প্রবলেম হয়ে গেছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিছু কাজ করছে, নালার কাজ এবং খালের কাজ, ওই খালের কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত আমরা কাজ মানে এখানে হয়েছে কি আমাদের মূল সমস্যাটা আসলে আপনাদের বুঝতে হবে, মূল সমস্যা হচ্ছে গোড়াতে,
যেটা আমি আসলে আরেকটি কথা ভুলে গেছি, যেটা অলিভিয়া চৌবের সাথে আমার বৈঠক হয়েছে সিটি গভর্নমেন্ট নিয়ে, নগর সরকার, ওখানে কিন্তু সিটি গভর্নমেন্ট আছে এবং এই কনসেপ্ট উনি আমাকে বলেছেন যে এটা যতক্ষণ না হবে কোনো শহরে আপনি প্ল্যান্ড ওয়াইজ কোনো কাজ করতে পারবেন না। তো এই যে আপনাদের যে কথাগুলো সেটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটা সংস্থার আন্ডারে, সেটা হচ্ছে পূর্ত মন্ত্রণালয়, আমরা হচ্ছি এলজিআরডি মন্ত্রণালয়। এখন আমাদের যে সিটি গভর্নমেন্ট না থাকার কারণে যে মেয়র যে সব সংস্থার প্রধান, এটা এখন অফিসিয়ালি না হওয়ার কারণে অনেক সময় আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে তাগাদা দিলেও তারা কিন্তু অনেক সময় কাজগুলো দেরিতে করছে অথবা ঠিক সময় মতো কাজগুলো করতে পারছে না, যার কারণে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। যখনই আপনি কাজ করতে যাচ্ছেন সেখানে সিডিএ বলছে আমাদের কাজ বাকি আছে, আমি খালগুলো এখনো করতে পারিনি। খালের কাজ না পড়া পর্যন্ত আপনি কাজ ধরতে পারবেন না, কারণ খালের পাশাপাশি খালের পাশের যে সড়কগুলো আছে এগুলো কিন্তু সিডিএ করার মূলত তাদের দায়িত্ব। মানে আপনি যে খালটা করবেন, খালের সাথে লাগানো যে অ্যাডজেসেন্ট সড়কটা আছে সেটাও কিন্তু কাজ হচ্ছে সিডিএ, চট্টগ্রাম ইউনিয়ন কর্তৃপক্ষের কাজে। সেখানে গিয়ে আমরা ইন্টারফেয়ার করতে পারি না, কারণ তাদের একটা অ্যালোকেটেড বাজেট রয়ে গেছে। সে বাজেটটা তখন তারা আপনি বুঝতে পারছেন যে বাজেটটা যেহেতু আছে ওইটা নিয়ে আমরা যদি সেখানে ইন্টারফেয়ার করি তাহলে প্রবলেম অটোমেটিক হচ্ছে। তো ওই সব জায়গায় আমাদের কিছু প্রবলেম রয়ে গেছে, দ্যাট ইজ ডিউ টু সিটি গভর্নমেন্ট না থাকার কারণে। এবং সেটা কিন্তু আমি কিন্তু যে সংস্কার চলছে, সংস্কার প্রধান তোফাইল আহমেদকে আমি বারবার বলেছি যে নগর সরকারের ব্যাপারে তারা যাতে জোর দেয় এবং এই সংস্কারের মধ্যে নগর সরকারটাকে তারা অবশ্যই যাতে আনে। একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, মূল ইয়া হচ্ছে যে শহরটাকে সুন্দর রাখা, শহরটাকে একটা প্ল্যান্ড ওয়েতে আরবানাইজড করা। আমি যদি নগর সরকার না হয় এই শহরটা কখনো প্ল্যান্ড আরবানাইজেশন হবে না। আজকে হালি শহরের বেহাল অবস্থা কেন? বেহাল অবস্থা আপনি দেখেন, ওয়াসা কোনো রুলস মানছে না। ওয়াসা তাদের মতো করে ঘেরাও দিয়ে 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 তারা সেখানে কাজ করছে, রাস্তাঘাট ভাঙচুর করছে, কাটছে, সেখানে ঠিকমতো তারা রিপেয়ার করছে না। আমরা তাদেরকে বারবার তাগাদা দিচ্ছি, এখন তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর আমি কোনো ব্যবস্থা দেখছি না, কিন্তু তারা হালি শহরটাকে নষ্ট করে দিয়েছে। তো এটার কারণে আমাদের বদনাম হচ্ছে। কাজে এই যে ব্যাপারটা সেটা একমাত্র নগর সরকার না থাকার কারণে, যেটা আমি অবশ্যই মনে করি যে একটা শহরকে সুন্দর করার জন্য সিটি গভর্নমেন্টের কোনো বিকল্প নেই। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো দে শুড ওয়ার্ক আন্ডার ওয়ান অর্গানাইজেশন, দ্যাট শুড বি দ্য সিটি কর্পোরেশন অ্যান্ড মেয়র শুড বি দ্য চেয়ারম্যান অফ দ্য দ্যাট ফুল সিটি গভর্নমেন্ট। তো এটা যদি এই কনসেপ্টটা যদি আমরা আগাতে পারি, সো দ্যাট আমরা শহরটাকে যেভাবে চাচ্ছি, আমি যেভাবে চাচ্ছি আমার এই মস্তিষ্ক থেকে, সেভাবে হয়তো আমি করে ফেলতে পারবো। কিন্তু এখন আমি যেভাবে করছি আমাকে অনেক কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে আমাকে কাজগুলো করতে হচ্ছে, এটা আপনাদের অবশ্যই বুঝতে হবে। কাজে আমি মনে করি যে আপনাদের এই যে কথাবার্তা, আপনাদের যে বক্তব্য, এগুলো আমার মনে হয় যদি আপনারা স্ব সংস্থার ক্ষেত্রে আপনারা যদি আরও বেশি বলতে পারেন তাহলে আমার মনে আরও ভালো হবে। যখনই আপনারা দেখছেন যে কোনো কাজ সিডিএ করছে, সেখানে সিডিএকেও যদি আপনারা এটা জবাবদেহিদের আওতায় আনতে, অথবা যেখানে ওয়াসা কাজ করছে উল্টাপাল্টা কাজ, তাদেরকেও সেখানে যদি আনতে পারেন তাহলে আমার মনে হয় আমাদের শহরটাকে সুন্দর করার জন্য আরও বেশি আমরা এগিয়ে যেতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আর ময়লা আবর্জনা নিয়ে সেটা ওই যে সলিড এবং যেটা পেরিশেবল নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্টের সেপারেশন, কালেকশনের ব্যাপার, টাকার ব্যাপার, ওটা 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 আমি বলছি, একসাথে বলছি। একটু যেহেতু আসছে আপনি স্ল্যাবে না থাকার কারণে সময় প্রথমে হচ্ছে আমি ডোর টু ডোর দিয়ে শুরু করি। দেখুন, আমরা যে ময়লার জন্য করটা সিটি কর্পোরেশন নেয় সেটা হচ্ছে বাহিরের যে ডাস্টবিন আছে, সে ডাস্টবিন থেকে ময়লাগুলো নিয়ে আমরা গার্বেজ স্টেশনে নিয়ে যাব, এটার জন্য ট্যাক্স। কিন্তু বাসা থেকে এনে ডাস্টবিন পর্যন্ত আনার জন্য ট্যাক্স কিন্তু সিটি কর্পোরেশন নেয় না, এটা মনে রাখতে হবে প্রথমে। তাহলে সেটার জন্য কি করতে হবে? আইদার আমার বাসায় আমি যে কর্তা আছি, হয় আমাকে, না হয় আমার বাসার কোনো যদি মেড সার্ভেন্ট থাকে তাকে ওই ময়লাটা সুনির্দিষ্ট স্থানে এনে ফেলতে হবে যে জায়গায় ডাস্টবিনটা আছে। অনেক সময় আপনারা দেখবেন ডাস্টবিন যখন বাসার সামনে দেওয়া হয় সেখানে কিন্তু সবাই কমপ্লেন, ভাই এখানে ময়লা হচ্ছে, আপনি একটু দূরে দেন। ওই দূরে দেওয়ার কারণে গিয়ে ওই বাসা বাড়ি থেকে ময়লাগুলো কি করছে তারা, আপনারা দেখবেন যে আমি যখন দায়িত্ব নিয়েছি আমি 4-5টা জায়গায় তাৎক্ষণিকভাবে গিয়েছি। একটা হচ্ছে বিকল্প খাল, আরেকটা হচ্ছে কৃষি খাল, যেটা হচ্ছে ওই বড়মিয়া মসজিদ, যেটা আপনার বরকবরস্থান, ওই যে একদম বাকুলিয়া বরকবরস্থান, সেখানে পাশে একটা দেখবেন একটা কৃষি খাল আছে,
পাশে একটা 10 তলা বিল্ডিং আছে, আমি ক্লিন করে দিয়েছি। ক্লিন করার 1 মাস পর 1 মাস থেকে 1.5 মাস পরে গিয়েছি, দেখে আবার সেটা গার্বেজ স্টেশন পরিণত হয়েছে। ঠিক একইভাবে বদ্দারহাটের বাজারের পাশে আমি যখন গিয়েছি, একটা খাল আছে দেখবেন, ওটা আমি ক্লিন করেছি, পাশে একটা বিল্ডিং আছে, আবার ময়লা ফেলতে ফেলতেছে। তো এখন আপনি ধরেন ডোর টু ডোর যদি না করেন, এইভাবে ময়লা তারা ফেলতে থাকবে, কারণ তারা মনে করে যে এই খালগুলো হচ্ছে একটা গার্বেজ স্টেশন এবং এইখানে ফেলা তাদের জন্য সহজ। সেই জন্য আমরা বাসা বাড়িতে, আগেও এটা ছিল, ডোর টু ডোর প্রকল্প আজব নাসির আমলের সময় থেকে সেটা শুরু হয়েছে, কিন্তু এখন যে কর্মচারীগুলো আসলে আমরা ওই সময় নেওয়া হয়েছিল, তারা কিন্তু এখন অনেকে কাজ করছে না দেখে আমরা তাদেরকে আস্তে আস্তে ছাঁটাই করছি। অনেককে কিন্তু আমরা 3 থেকে 4 মাস 5 মাস অ্যাবসেন্ট যাদের দেখছি, ইতিমধ্যে 48 থেকে 50 জনকে ছাঁটাই করা হয়েছে। এভাবে আমরা কিন্তু আস্তে আস্তে তাদেরকে ছাঁটাই করতে থাকবো। হ্যাঁ, 3 মাসের অধিক অনুপস্থিতি থাকলে তাদেরকে আমরা চাকরি থেকে বের করে দিচ্ছি। এটা একটা রুলসের মধ্যে আমরা আনছি, কারণ আমি যদি এখন এর আগে করি তাহলে এরা কোর্টে যাবে, কোর্টে রিট করবে, কাজে ওই জায়গায় গিয়ে আমাদেরও কিছু প্রবলেম আছে। তো যাই হোক, এটা একটা গেল। এবং বাসাবাড়ির যেটা আগে আপনারা দেখেছেন যে কোনো ধরনের একটা রুলস ছিল না, ডোর টু ডোর ছিল, কিন্তু এই ধরনের অনেকে কিন্তু করেছে। আমরা আজকে যেটা করেছি একটা নিয়মের মধ্যে দিয়ে, আগে নিয়ম ছিল না, এখন আমরা নিয়ম করেছি। এই নিয়ম করার কারণে যেটা সুবিধা হয়েছে, কেউ যদি এখানে ফাঁকি দেয়, কেউ যদি বাসাবাড়ি থেকে ময়লা নিয়ে না যায় এবং বেশি টাকা চায়, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে, ওই কারণ ওই রুলসের মধ্যে এগুলো লেখা আছে কার কার ক্ষেত্রে আমরা বাতিল করতে পারবো, কি কি নিয়ম ব্যত্যয় ঘটালে আমরা তাদেরকে বাতিল করতে পারবো, এটা কিন্তু রুলসের মধ্যে আছে। আগে কিন্তু এই রুলসটা ছিল না। এবং সেখানে আপনি খেয়াল করবেন, বাসা বাড়িতে মাত্র 50 থেকে 70, আপনি প্রতিদিন 2 টাকা, ডেলি 60 টাকা। আমি কানাডা থেকে রিসেন্টলি এসেছি, আমি যে বাসায় থাকতাম, বাসার ময়লাগুলো ওইখানে আমাদেরকে সব, ইভেন এখানে যাদেরকে আপনারা কোটিপতি চিনেন, যারা এখানে কয়েকশো কোটি টাকার মালিক, তারা নিজেরাও বাসা থেকে ময়লা টয়লা এগুলো নিয়ে বাইরে এসে ফেলতে হচ্ছে, কারণ ওইখানে চাকরই নেই। ওখানে একটা চাকরের দাম হচ্ছে 5 লাখ টাকা বাংলাদেশি টাকায়, কাজে চাকর কোত্থেকে রাখবে? কাজে আপনি নিজের ময়লা নিজে ডাস্টবিনে এসে ফেলতে হচ্ছে, ওই ডাস্টবিন থেকে সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে। কাজে ওই কাজ করার জন্য আপনার ব্যয় করতে হচ্ছে মাসে 60 টাকা, 60 টাকা, 2 টাকা করে পার ডে। তা আমি আমার শহরকে যদি সুন্দর রাখার জন্য, নিজের ঘরকে সুন্দর রাখার জন্য 60 টাকাও যদি খরচ করতে না পারি, আমি ধরেন এখন ডিশ দেখার জন্য 400 টাকা খরচ করছি, আমি এখন একটা চ্যানেল দেখার জন্য 400 টাকা খরচ করছি। আমি 60 টাকা যদি আমার নিজের ময়লাগুলো, আমি একটা কাজের মেয়ে রাখতে হইলে 2000 টাকা লাগবে, যে মেয়েটা ধরেন ময়লাগুলো ফেলবে নিচে এসে। তো 60 টাকা দিয়ে ধরেন আপনার এই যে সার্ভিসটা দিচ্ছে, এটা তো আমাদের স্বাগত জানানো উচিত ছিল আরও, যে ভাই আপনারা একটা মহৎ কাজ করছেন, 60 টাকা দিয়ে আমাদের ময়লাগুলো নিয়ে যাচ্ছেন, আপনাদেরকে। ওটা তো ভিন্ন ব্যাপার, রেভিনিউ পাক না, আমি ওটার দিকে যাচ্ছি না। আমি যাচ্ছি যে নিয়মটা হয়েছে কিনা, এই নিয়মটা আগে ছিল কিনা, এখন হয়েছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি XYZ, আমি ছাত্র দলের বড় লিডার আমি পেয়ে গেছি কীভাবে? আবার টেন্ডারের মাধ্যমে। এটা এরকম না যে আমি জোর করে দিয়েছি, অথবা আমার ওনাকে আমার ভালো লেগেছে তাকে আমি দিয়ে দিয়েছি, এটাও করা হয়নি। এটা নিয়ম মেনে টেন্ডার ভিত্তিক, যে সব কিছু নিয়ম মেনেছে। কারণ এখানে শুধুমাত্র ওকে দেওয়া যাবে না যে তার জিনিসপত্র নেই, এখানে ডোর টু ডোর প্রকল্পের মধ্যে ভেরি ইম্পর্টেন্টলি তার কাছে মালামাল থাকতে হবে, ময়লাগুলো নিয়ে যাওয়ার জন্য তার যানবাহন থাকতে হবে, তার কর্মী থাকতে হবে, তার কর্মচারী থাকতে হবে। এই নিয়মগুলো আমরা দেখেছি এবং সরজমিনে গিয়ে আমাদের যে কমান্ডার ইখতিয়ার উদ্দিন, সে নিজে গিয়েছে, তাদের সরজমিনে গিয়ে দেখেছে, যার কাছে পেয়েছে তাকে দেওয়া হয়েছে যোগ্যতার ভিত্তিতে। এখানে কিন্তু এরকম করা হয়নি যে কাউকে জোর করে দেওয়া হয়েছে। এবং আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, ওই নিয়ম যদি কোনো অত্যন্ত কাছের যে পেয়েছে আমাদের যদি এরকম বলে থাকেন, সেও যদি এই নিয়ম ভঙ্গ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাকে তাৎক্ষণিকভাবে তার এই আদেশ বাতিল করে নতুনভাবে আমরা সেই ওয়ার্ডটাকে আবার দেওয়া, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। আমি আপনাদের স্পষ্ট বলছি, এখানে যদি আমার ছোট ভাইও হয়, তাকেও কোনো ছাড় দেওয়ার কোনো চান্স নাই। আমরা এটাকে এভাবে করতে চাই যে দুর্নীতিমুক্ত একটি সংস্থা আমরা পরিণত করতে চাই, যেখানে মানুষ সার্ভিস পাবে। 60 টাকা দিয়ে তারা তাদের সার্ভিস পাবে। আমি চাই না কি 100 টাকা দিক, 100 টাকাও যদি কেউ সেখানে আপনাদের তাকে ক্লেম করে, তাকে আমরা শাস্তির আওতায় আনবো। যেটা বলা হয়েছে 50 থেকে 70 টাকা, আমি 60 টাকাই ধরছি, ওই 60 টাকা আপনারা দেবেন।
এর চেয়ে 1 টাকাও বেশি দেওয়ার কোনো সুযোগ নেই। আর কমার্শিয়াল এরিয়াতে ওটা 100 থেকে 200 স্কোয়ার ফিট সম্ভবত 100 টাকার বলা হয়েছে, 100 থেকে 200 টাকা, সেটা কমার্শিয়াল এরিয়াতে তারা সেভাবে দিবে, সেটা যেটা রুলস যেটা বলা হয়েছে। এর বেশি দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি বেশি চায় আমাদেরকে লিখিত জানালে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এটা গেল একটা কথা। আরেকটা আপনি যে প্রশ্নটা করেছেন, পেরিশেবল নন পেরিশেবল ওয়াস্ট প্রোডাক্ট আমরা সেপারেট করছি না কেন? দেখুন, আগে অনেক ধরনের এগুলো নিয়ে অভিজ্ঞতা এবং অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে। সবুজ বালতি, কালো বালতি, হলুদ বালতি এভাবে দেওয়া হয়েছে, কিন্তু এগুলো সাকসেস হয়নি। কারণ আমরা এখনও ওই লেভেলে গিয়ে পৌঁছাইনি। ওই লেভেলে গিয়ে পৌঁছানোর জন্য আপনারা দেখেছেন আমি একটা স্কুল হেলথ স্কিম নিয়েছি, স্কুল হেলথ কার্ড, যেটার মাধ্যমে ছোট ছোট বাচ্চাদেরকে আমি এখন থেকে গ্রোন আপ করছি ময়লাগুলো তারা কোথায় ফেলবে। তারা এই প্লাস্টিক, পলিথিন, ককশিট এবং পেরিশেবল ওয়াস্ট প্রোডাক্ট যেগুলো দিয়ে গন্ধ বের হয়, মাছ, মাংস, ডিম, দুধ, ওই ময়লাগুলো তারা কোথায় ফেলবে, এই ধরনের জ্ঞান দেওয়ার জন্য স্কুল লেভেল থেকে আমরা এখন কাজ শুরু করেছি। হয়তোবা 10 বছর পরে গিয়ে আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এটাই আমার একটা মূল লক্ষ্য। হয়তো আমি ওই সময় মেয়র থাকতে পারি, নাও থাকতে পারি, কিন্তু শহরটা একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, জনগণ একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। এই চিন্তা নিয়ে আমি কিন্তু স্কুল হেলথ কার্ড শুরু করেছি। আর নন পেরিশেবল ওয়াস্ট প্রোডাক্ট ক্ষেত্রে আমরা এখন যে প্রজেক্টটা করতে যাচ্ছি, এটা আমি আপনাদেরকে, এটা নিয়েও আমার সাথে কানাডাতে কথা হয়েছে। দ্যাট ইজ কল্ড ওয়েস্ট টু এনার্জি। Perishable, non-perishable, solid waste product converted to the energy that may be the electricity, number one, or maybe the biogas, or maybe the fertilizer. ফার্টিলাইজার আপনি শুধুমাত্র পেরিশেবল ওয়াস্ট প্রোডাক্ট দিয়ে করতে পারেন, যেগুলো ময়লা দুর্গন্ধ যেগুলো আছে, ভাত, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো দিয়ে কিন্তু ফার্টিলাইজার হয়ে যাবে। কিন্তু ওইদিকে কিন্তু কেউ এখন ইন্টারেস্টেড না। এখন কানাডা বলেন, সিঙ্গাপুর বলেন, কোরিয়া বলেন, জাপান বলেন, চীন বলেন, থাইল্যান্ড বলেন, আপনার ইউকে বলেন, সবার একটা জায়গায় দৃষ্টি, সেটা হচ্ছে ওয়েস্ট টু এনার্জি, দ্যাট ইজ ইলেকট্রিসিটি। তারা সবাই বলতে চাচ্ছে যে আমরা 50 থেকে 60 মেগাওয়াটের একটা আমরা বিদ্যুৎ কেন্দ্র করব, এবং সেটা এই ওয়েস্ট থেকে আমরা করব। এবং সেখানে ওই যে আপনি বলছেন পেরিশেবল নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্টটাকে আলাদা করতে হবে, এটার দরকার হচ্ছে না। তারা বলতে হচ্ছে একমাত্র ইলেকট্রিসিটি করতে হলে এগুলোর দরকার নেই, আপনারা শুধু আমাদেরকে ময়লা দিলেই হবে। এটা গেল একটা। এটা আমরা এখন চেষ্টা করছি, আশা করছি জাপান এবং কোরিয়ার সাথে আমাদের একটা চুক্তি হচ্ছে। ইতিমধ্যে 4 জন আজকেই সম্ভবত তারা ওই জাপান গিয়েছে এই প্রজেক্টটা দেখার জন্য, আমরা তাদেরকে পাঠিয়েছি। তো আমি আশাবাদ ব্যক্ত করতে চাই যে ইনশাল্লাহ আমাদের দুটো বড় গার্বেজ স্টেশন আছে, একটা হালি শহর, মানে এই ওয়েস্ট টু এনার্জি করার জন্য এরা কি চাচ্ছে সেটা একটা ফ্যাক্টর। তারা চাচ্ছে আপনাদের গার্বেজ স্টেশন আছে কিনা, এবং আপনারা পার ডে কতটুকু ময়লা দিতে পারবেন। সেখানে তারা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে মিনিমাম 2000 মেট্রিক টন পার ডে আমাদেরকে ময়লা দিতে হবে। কিন্তু আপনাদেরকে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, আমরা চট্টগ্রাম শহরে প্রতিদিন 3000 মেট্রিক টন ময়লা আমাদের উৎপাদন হয়। সেখানে 800 মেট্রিক টন ময়লা বিভিন্নভাবে ময়লাগুলো চলে যাচ্ছে, আমরা পাচ্ছি না। নেট 2200 মেট্রিক টন ময়লা আমরা আমাদের গার্বেজ স্টেশনগুলোতে আমরা দিতে পারছি। কাজে এই 2200 মেট্রিক টন ময়লা তারা বলেছে ঠিক আছে, এটাও যদি আমরা পাই তাহলে পরে আমরা এটা করতে পারবো। এবং এই ব্যাপারে কোরিয়া এবং জাপানের একটি যৌথ গ্রুপ, তারা কিন্তু এখন অনেক এগিয়ে গেছে। তাদের সাথে আমাদের বৈঠক হওয়ার পরে তারা অনেক দূর এগিয়ে গেছে। বাট কানাডাও, তারাও ইন্টারেস্টেড এই প্রজেক্টটা করার জন্য। অলরেডি কানাডার একজন বিলোনিয়ার, যারা ওয়েস্ট টু এনার্জি করে, যিনি ক্যালগেরি, কানাডার একটি শহর ক্যালগেরির একজন অত্যন্ত ধনাঢ্য একটা বাণিজ্যিক সংস্থা, তারাও আমার সাথে সেখানে বৈঠক করেছে। তারাও বলেছে যদি তারা বাংলাদেশে আসবে, তারা আমাদের এগুলো দেখবে, দেখে তারা এটা হয়তো তারা করতে চায়। তা আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমি যাওয়ার আগে জাপান কোরিয়ার সাথে বৈঠক করে গেছি, এবং এর আগে এখানে চাইনিজ গ্রুপের সাথে বৈঠক করেছি, এর আগে ইউকের সাথে বৈঠক করেছি, এর আগে আপনার নেদারল্যান্ডের একটা গ্রুপের সাথে বৈঠক করেছি। কাজে এটা নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, যে জায়গায় আমরা ভালো পাবো, যারা আমার শহরটাকে সুন্দর করতে পারবে। কারণ ওয়েস্ট টু এনার্জি যদি হয়ে যায় তাহলে ময়লা কিন্তু আর কেউ আর বাইরে ফেলবে না, ময়লাগুলো আমাদের সম্পদে পরিণত হয়ে যাবে। এর বাইরেও আমি বলছি যে আমাদের গণসচেতনতা বৃদ্ধি করতে হবে, ময়লা যাতে আমরা না ফেলি। কারণ ময়লা শুধুমাত্র যে আমার নালাকে জলাবদ্ধতা করছে এটা না, নালাকে আপনার অবস্ট্রাকশন করছে এটা না, এই ময়লা আমাকে কি করছে, ডেঙ্গু, চিকুনগুনিয়া উপহার দিচ্ছে।
কারণ এই যে আপনি ময়লাগুলো ফেলছেন পলিথিন প্লাস্টিক, ওইখানের মধ্যে পানি জমছে, ওইখানের মধ্যে পানি জমছে, পানি জমে সেটা ডেঙ্গুর এডিস মশার লার্ভা মাধ্যমে সেটা ডেঙ্গু হয়ে যাচ্ছে। তো কাজে দুটো সমস্যা হচ্ছে, একটা জলবদ্ধতা হচ্ছে, আর একটা হচ্ছে ডেঙ্গু চিকেনগুনিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বলেন বলেন। দেওয়ানঘাটে যে প্রস্তাবটা এলাকা আছে সেখানে সড়কের পাশে যে নালা ছিল সেখান থেকে ময়লাগুলো আবর্জনাগুলো তুলে রাস্তার পাশে রাখা হয়েছে, যেটি আজকে স্থানীয় বলছে সেখানে 2 মাস ধরে রাস্তার পাশে ময়লাগুলো রাখা হয়েছে, যাতে করে এতে করে হয়েছে কি রাস্তাটা শুরু হয়ে গেছে। কমপ্লেনগুলো যায় সরাসরি তারা সাথে দেখভাল করে, আর যদি সেখানে না বলে আমাদের এখানেও যদি এসে বলে, আমার এখানে সচিব তো আছে, সে অফিসে আছে, আমার এখানে পরিচ্ছন্ন যে সহকারী পরিচ্ছন্ন কর্মকর্তা সে আছে, ইভেন আমার 2জন আইপিএস আছে, সরাসরি আমার অফিসে এসে যদি জানায় যে স্যার এখানে এই সমস্যা আমরা করি। ইভেন আমার ফোনে আজকে একজন সকালে টেলিফোন করেছে যে সাদাত ভাই আমাদের 12 নম্বর ওয়ার্ড সরাইপাড়াতে ফজু মিয়া সদাগর লেনে ময়লা পড়ে আছে, 2 দিন ধরে কেউ নেয়নি, আমি নিজে এখন লোক পাঠিয়েছি। কাজে এইসব জিনিস হয় কি সাথে সাথে জানালা ব্যবস্থা নেওয়া যায়, কারণ এখন তো দৃশ্যমান। ও আপনাদের জন্য আমি আরেকটা সুখবর দিচ্ছি, উইদিন শর্ট টাইম, যেটা ওই অ্যাপসটা আমি ওই দিন উদ্বোধন করতে পারিনি, আমার চট্টগ্রাম অ্যাপসটা আমি উদ্বোধন করে দিচ্ছি। ইনগ্রেশন সেরামনি হবে একটা মেজবানের মাধ্যমে, আপনাদের সবাইকে আমি দাওয়াত দিব। ওইখানে ওই অ্যাপসের মাধ্যমে খুব সহজে 1 সেকেন্ডের মধ্যে আপনি পাঠিয়ে দিতে পারবেন। তাহলে ওটা আমরা স্টার্ট করছি ইনশাআল্লাহ। আর পাহাড় ধসের ব্যাপারে যেটা আমি আপনাদের বলতে চাই, পাহাড় ধসের ব্যাপারে আমরা অবশ্যই যারা পাহাড় কাটছে, পাহাড় এখন কাটছে, আমরা কোনো সংবাদ পাচ্ছি না, তারপরেও যারা এইসবের পিছনে আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বদ্ধপরিকর, এবং এখানে ডিসি আছে এবং পুলিশ কমিশনার আছে, ওনাদেরকে আমি বলছি তারা যাতে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়। এখন আমি যেটা শুনছি, একটি পাহাড় এখানে ওই যে আছে আপনার জিসির পাশে, এটা কি পাহাড়, জিসির সাথে আপনার একটা মার্কেট আছে, মেনোলা পাহাড় ক্যাবা কারা, এটা বারবার ফেসবুকে আসছে। আমি তাদেরকে বলতে চাই যারাই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং এখানে ময়লার এই যে বালি, যেটা পাহাড়ের, ওয়াসা কোনো রুলস মানছে না, ওয়াসা তাদের মতো করে ঘেরাও দিয়ে 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 তারা সেখানে কাজ করছে, রাস্তাঘাট ভাঙচুর করছে, কাটছে, সেখানে ঠিকমতো তারা রিপেয়ার করছে না। আমরা তাদেরকে বারবার তাগাদা দিচ্ছি, এখন তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর আমি কোনো ব্যবস্থা দেখছি না, কিন্তু তারা হালি শহরটাকে নষ্ট করে দিয়েছে। তো এটার কারণে আমাদের বদনাম হচ্ছে। কাজে এই যে ব্যাপারটা, সেটা একমাত্র নগর সরকার না থাকার কারণে, যেটা আমি অবশ্যই মনে করি যে একটা শহরকে সুন্দর করার জন্য সিটি গভর্নমেন্টের কোনো বিকল্প নেই। ফোনে আজকে একজন সকালে টেলিফোন করেছে যে সাদাত ভাই আমাদের 12 নম্বর ওয়ার্ড সরাইপাড়াতে ফজু মিয়া সদাগর লেনে ময়লা পড়ে আছে, 2 দিন ধরে কেউ নেয়নি, আমি নিজে এখন লোক পাঠিয়েছি। কাজে এইসব জিনিস হয় কি সাথে সাথে জানালা ব্যবস্থা নেওয়া যায়, কারণ এখন তো দৃশ্যমান। ও আপনাদের জন্য আমি আরেকটা সুখবর দিচ্ছি, উইদিন শর্ট টাইম, যেটা ওই অ্যাপসটা আমি ওই দিন উদ্বোধন করতে পারিনি, আমার চট্টগ্রাম অ্যাপসটা আমি উদ্বোধন করে দিচ্ছি। ইনগ্রেশন সেরামনি হবে একটা মেজবানের মাধ্যমে, আপনাদের সবাইকে আমি দাওয়াত দিব। ওইখানে ওই অ্যাপসের মাধ্যমে খুব সহজে 1 সেকেন্ডের মধ্যে আপনি পাঠিয়ে দিতে পারবেন। তাহলে ওটা আমরা নাথানিয়াল স্মিথ, ওনার সাথে আমি দেখা করেছি, ওনার সাথেও আমার প্রায় 1 ঘন্টার অধিক বৈঠক হয়েছে, এবং উনি সেটা বলেছে বাংলাদেশ থেকে শুধুমাত্র লেদার নয়, এবং সেই জায়গায় নার্সিং ইনস্টিটিউশন যদি আমরা রিকগনাইজ করতে পারি, কানাডা থেকে প্রচুর পরিমাণে নার্স আমরা সেখানে পাঠাতে পারবো, এবং প্রচুর হেলথ কেয়ার স্পেশালিস্ট লাগবে না, হেলথ কেয়ার যারা করে, ধরেন একজন এখানে অনেক জেরিয়াট্রিক লোক আছে, অনেক বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে টেক কেয়ার করার জন্য কিন্তু কোনো মানুষ নেই। এদের কিন্তু প্রচুর পরিমাণে জায়গা আছে এবং এদের প্রচুর সম্পদশালী এবং লোকও আছে টাকা দেওয়ার মতো, কিন্তু টেক কেয়ার করার মতো লোক নেই। কাজে আমরা যদি নার্সিং কেয়ারের পাশাপাশি নার্স পাঠানোর পাশাপাশি টেক কেয়ার করার মতো এই ধরনের একটা গ্রুপকে আমরা পাঠাতে পারি, তারাও বলছে সেটা এবং তারা এটা বলছে যে মানে আমি যেভাবে তাদের সাথে আলাপ করছি, এর আগে সরকারের এই ধরনের উচ্চ পর্যায়ের কোনো মন্ত্রী কিংবা কেউ এসে এই ধরনের তাদের সাথে আলাপ করেনি। তা আমি এটা অনতিবিলম্বে আমাদের কমার্স মিনিস্ট্রিতে কথা বলবো, ওইখানকার যে উপদেষ্টা আছেন, বাণিজ্য বিষয়ক উপদেষ্টা, তাদের সাথে আমি বসে এবং হেলথ মিনিস্ট্রির সাথে আমি বসবো, যাতে করে এটা G2G পর্যায়ে যদি হতে পারে, তাহলে বাংলাদেশের রেমিটেন্স আরও বেশি বৃদ্ধি, কারণ প্রচুর পরিমাণে নার্সেস
এখন কিন্তু শ্রীলঙ্কা থেকে যাচ্ছে, ভিয়েতনাম থেকে যাচ্ছে, ইভেন ইন্ডিয়া থেকে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের এটা একটা বিশাল ক্ষেত্র আছে আমি মনে করি, যেটা নিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ তাদের সাথে কথা হয়েছে। ওই ব্লেয়ারের সাথে আমার প্রায় 2 ঘন্টা বৈঠক হয়েছে এবং উনি বলেছে যে বাংলাদেশের পুলিশ এবং তাদের পুলিশ সম্বন্ধে যে পার্থক্য, কানাডার পুলিশ তারা হচ্ছে জনবান্ধব, জনগণের যে কোনো ব্যাপারে তারা সাহায্য করছে এবং তাদেরকে যে কোনো ব্যাপারে তারা লজিস্টিক সাপোর্ট তারা দেয়। তো এই ব্যাপারে আমাদের গত 16 বছরের পুলিশের কি অবস্থা আমরা সেটা দেখেছি, আপনারা সবাই দেখেছেন কিভাবে পুলিশ নিজেই মামলা করেছে রাজনৈতিক মামলার বাদী হয়ে। যেখানে রাজনৈতিক মামলার বাদী হওয়ার কথা ছিল আওয়ামী লীগের, সেখানে বাদী হয়েছে পুলিশ। কাজে পুলিশ কি জনবান্ধব ছিল নাকি বিরোধী দলীয় নেতাকর্মীদের নিষ্পেষণ নির্যাতনের হাতিয়ার হিসেবে কাজ করেছে সেটা আমরা সবাই দেখেছি। তো বর্তমানে আমরা মনে করি যে সংস্কার যেটা হচ্ছে পুলিশের, যে বিল ব্লেয়ার আমাকে কিছু সাজেশন দিয়েছে, যদি এগুলো যদি পুলিশ প্রশাসনের মধ্যে দেওয়া যায় তাহলে পরে মানে পুলিশকে অবশ্যই জনবান্ধব হতে হবে। দেখুন আজকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ওইখানে কেউ আইনের ব্যত্যয় ঘটাচ্ছে, কোনো ট্রাফিক রুলস ভঙ্গ করছে, জোরে গাড়ি চালাচ্ছে, স্পিডে গাড়ি চালাচ্ছে, সেটা তো তাদের তো স্মার্ট ট্রাফিক সিস্টেম আছে, পাশাপাশি তারা সাথে সাথে পুলিশ চলে আসছে। পুলিশ চলে এসে কিন্তু আপনার সাথে কোনো অভদ্র আচরণ করছে না, তারা কিন্তু তাদের স্যার বলছে, স্যার আপনার তো এই সমস্যাটা আছে, আপনি বোধহয় একটু জোরে চালিয়েছেন, তো আপনার অসুবিধা নেই, আপনার এই পরিমাণ টাকা আপনাকে দিতে হবে, কাজে আপনি এটা এই টাইমে দিয়ে দেবেন। স্যার ডাকছে কিন্তু কোনো তুই তাগারি করছে না, হইচই করছে না, খুব ভদ্রভাবে সাবমেসিভ হইতে কথা বলছে। কাজে এখানকার পুলিশও যদি এইভাবে আমি যেটা মনে করি যদি খুব ভদ্রভাবে যদি বলে এবং সেখানে যদি ফাইন দিয়ে দেয়, আমার মনে হয় দ্যাট ডোন্ট মাইন্ড এট অল। অতীতে যে ঘটনাগুলো হয়েছে বাংলাদেশিদের সাথে, তারা ভিসা প্রসেসটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখত। তারা সেটা যদি আওয়ামী লীগের কেউ যদি সুপারিশ করতো, সেটাকে তারা দ্রুত সেটা করতো তাদের জন্য, আর যদি সেখানে বলতো যেটা বিরোধী দলের কেউ, সেটাকে তারা ফেলে রাখতো। তো এই জিনিসটা আমি বলেছি যে এই জায়গায় যেহেতু এরা সবাই দেশের জন্য কাজ করছে, এখানে দলকে প্রাধান্য না দিয়ে, রেমিটেন্সটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমাদের অর্থনৈতিক জিডিপি বাড়াচ্ছে, কাজে সেখানে দলকে প্রাধান্য না দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য দলের ঊর্ধ্বে উঠে সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমি বাংলাদেশের হাই কমিশনারকে রিকোয়েস্ট করেছি এবং উনিও সেটা একমত হয়েছে, যেহেতু বলছে যে ওনারাই তো আমাদের দেশের জন্য সম্পদ, তাদের সার্বিক সহযোগিতা আমরা দিয়ে যাব। সেখানে দলকে আমার মনে হয় প্রাধান্য না দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি, এটা আমি তাদেরকে বলেছি। এবং আরেকটা হচ্ছে যেটা আপনার কনসুলেটর জেনারেল, যিনি আপনার ওই যে ফারুক সাহেব, তো উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যেখানে ভিসা প্রসেস যেটা আমাদের অনেক দিন লাগে, ওখানে কিন্তু খুব দ্রুত তারা করে দিচ্ছে, উইদিন 1 ডে তারা করে দিচ্ছে। তারাও এক বাক্যে স্বীকার করছে এটা সিটি কর্পোরেশনের আসলে কোনো সমস্যা না, এটা গার্মেন্টসের পাশে একটা ছোট্ট একটা সার্ভিস ড্রেন আছে, যেটা 14 ইঞ্চি ডায়া, 14 ইঞ্চি ডায়া, যেটার উপর আসলে কোনো ঢালাই হওয়ার কোনো নেই, নিয়ম নেই, কারণ এখানে ক্লিন করা যাবে না। যদি সেটা উপরে ঢালাই করে দেওয়া হয় কিংবা উপরে স্ল্যাব দেওয়া হয় তাহলে ক্লিন করাটা মুশকিল হয়ে যাবে, কারণ যেহেতু অনেক ন্যারো আছে। তো যেখানে ছোট বাচ্চা, আমি এটাই বলতে চাই যে একটা গার্মেন্টস সেখানে করেছে, আমি কিভাবে করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আমি জানতে চাচ্ছি যে কিভাবে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে একটা কমার্শিয়াল ভবন তারা করে ফেলেছে এবং সেখানে করেছে তারা সেখানে কমপ্লায়েন্সগুলো মানেনি। কমপ্লায়েন্স দেখুন, আপনার একটা গার্মেন্টস যখন আপনি করবেন, গার্মেন্টস কর্মী যারা আছে, যারা সেখানে চাকরি করে, তাদের ছোট বাচ্চা থাকলে তাদের নিরাপত্তা থেকে শুরু করে গার্মেন্টস কর্মীর নিরাপত্তা সব কিছু কিন্তু দায়িত্ব হচ্ছে গার্মেন্টসের। এবং সেখানে বাচ্চাটা আপনি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, গেট কিপার সেখানে রয়েছে, দারোয়ান সেখানে রয়েছে, তারা সেখানে ব্যবস্থা করতে পারেনি। তা আমরা এটাই বলছি, যারা ডিপেন্ডেন্ট আছে, ডিপেন্ডেন্ট বাচ্চাও হতে পারে, বয়স্ক লোকও হতে পারে, যারা লাঠি দিয়ে ভর করে হাঁটছে কিংবা যারা আরেকজনের সার্বিক সহযোগিতা নিয়ে হাঁটছে, তো তাদের ব্যাপারে অবশ্যই আমাদেরকে একটু কিউরিয়াস হতে হবে, আমাদেরকে অবশ্যই কিছু বিধিনিষেধ মানতে হবে এবং তারা যাতে খুব সুন্দর করে চলতে পারে এই ব্যাপারে পরিবার, এবং যদি কোনো ক্ষেত্রে কাজ করে কোনো জায়গায়, সেটা যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি হোক অথবা অন্য কোনো
ক্ষেত্র হোক, চাকরির যে জায়গাটা, সেখানে তারা তাদের দায়িত্বটা নিতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।